অটোয় উঠলেই দ্বিগুণ ভাড়া, কোথাও সোশ্যাল ডিস্টেন্স শিখে, তবু হেলদোল নেই প্রশাসনের। তাহলে কেন বাড়তি বাস ভাড়ায় নিয়ন্ত্রণ? গণপরিবহনে কেন আলাদা আলাদা নিয়ম? বাস নেই, অটো রয়েছে, কিন্তু কেন এই আলাদা আলাদা নিয়ম? বেশ কিছু প্রশ্ন উঠছে, আর সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে কারা রয়েছেন একটু আলাপ করিয়ে দেবো আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন জয়েন্ট সিন্ডিকেট অফ বাস কাউন্সিলের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়, রয়েছেন দক্ষিণ কলকাতার অটো ইউনিয়নের নেতা দেবরাজ ঘোষ। প্রথমে একবার দেখে নিতে চাইবো, আজ কলকাতায় অটো তো চলেছে, কিন্তু অটোর ভাড়া কি ছিল, কি চোখে পড়লো, কি দেখলো নিউজ 18 বাংলা? অটোয় কত ভাড়া নেওয়া হচ্ছে? লকডাউনের আগে যা ভাড়া ছিল, এখন ভাড়া কত? কলকাতা অটো ছাড়া অচল। বুধবার থেকেই সেই অটো ফের চালু, তবে দূরত্ববিধি মানতে গিয়ে দুজনের বেশি যাত্রী তোলা যাচ্ছে না, তাই 4 জনের ভাড়া দিতে হচ্ছে দুজনকে। আমাদের ক্ষেত্রেও আমরা পুরনো ভাড়ার কোনো পরিবর্তন ঘটাচ্ছি না। মোট যা পুরনো ভাড়া ছিল সেটাই 4 জনের জায়গায় 2 জন প্যাসেঞ্জার যেহেতু নিতে হচ্ছে, 2 জন প্যাসেঞ্জারকেই সেটা বহন করতে হবে। উত্তর হোক বা দক্ষিণ, কলকাতার বিভিন্ন রুটেই অটো ভাড়া কোথাও দ্বিগুণ, কোথাও তারও বেশি। যেমন গড়িয়াহাট রাসবিহারী রুটে লকডাউনের আগে ভাড়া ছিল 9 টাকা, এখন 20 টাকা। গড়িয়াহাট থেকে পার্ক সার্কাস আগে 9 টাকা, এখন 15 টাকা। গড়িয়াহাট রুবি মোড় আগে 12 টাকা, এখন কেউ নিচ্ছেন 15, কেউ বা 20 টাকা। যা ভাড়া ধরুন 9 টাকা যদি ভাড়া হয়, ওটা 18 টাকা। রাজবাড়িতে 20 টাকা বলেছে, এমনি 10 টাকা ছিল আগে। যারা গাড়ি পরিবহন নিয়ে বেরিয়েছে আমাদেরকে সুবিধা দেওয়ার জন্য, তাদেরও তো কিছুটা দেখতে হবে। একই ছবি অন্য রুটেও। শোভাবাজার থেকে কাঁকুরগাছি লকডাউনের আগে ভাড়া ছিল 14 টাকা, এখন বেড়ে 20 টাকা। বেলেঘাটা আইটি আরজিকর রুটে আগে ভাড়া 16 টাকা, এখন মাথা পিছু 25 টাকা। এই 2 জন ব্যাস। 2 জন ভাড়া কিরকম নিচ্ছেন? খুব বেশি হয়নি, 2 জনের ভাড়া, 4 জনের ভাড়া 2 জন দিয়ে মেকআপ হচ্ছে না। কত ভাড়া ছিল আগে? 16 টাকা, এখন 25 টাকা। ভাড়াটাতে কি আপনি সহমত? কি করব, তাদের তো দেখতে হবে না। করোনা অনেক কিছু বদলে দিয়েছে, এবার বদলে গেল অটো ভাড়াও। যাত্রী কম, তাই ভাড়া বেশি, তাতেও যাত্রীরা রাজি। নিউজ 18 বাংলা। প্রথমে দেবরাজ বাবুর কাছে জানতে চাইবো, অটো রুটে এক একটা রুটে এক এক রকম ভাড়া, এক এক রকম ভাবে ভাড়া বাড়ানো হয়েছে কেন? না, প্রথম দেখতে হবে যে এই করোনা জবে থেকে এসে এই লাস্ট 2 মাস বা 2.5 মাস দিয়ে গাড়ি ঘোড়া বন্ধ ছিল, সেই সময় যেভাবে অটো ড্রাইভার বলুন বা অটোর সঙ্গে যুক্ত যে মানে মানুষগুলো আছে তারা কি পরিস্থিতি। দ্বিতীয় কথা হচ্ছে, যখন অটো চালানোর কথা মুখ্যমন্ত্রী বললেন, ওনার মানবিক দিক দিয়ে চিন্তা করলেন যে না, পাবলিকের সুবিধা হতে, কেন পাবলিকের সুবিধার জন্য কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে থেকে আপনি যতগুলো লোকের বাইক দেখালেন, প্যাসেঞ্জারদেরও কিন্তু কোনো জায়গায় কোনো দ্বিধা নেই। প্যাসেঞ্জাররা কিন্তু নিজের ইচ্ছাতেই বলছে ঠিক আছে, যদি কোনো জায়গায় যদি হয়তো ডবল কোথাও নেওয়া ওটা ঠিক নয়, কিন্তু ভাড়াটা একটা যদি সামঞ্জস্য রেখে যদি নেয়, যাতে মানুষের অসুবিধা না হয়, তাতে মানুষের যাতায়াতের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হচ্ছে। আর এই সামঞ্জস্যটাই নেই কেন? মানে এক একটা রুটে এক একটা ডিস্টেন্স, কোনো রুটে হয়তো 13 কিলোমিটার, কোনো রুটে হয়তো 5 কিলোমিটার, কোনো জায়গায় হয়তো 3 কিলোমিটারও রুট আছে। তো সেখানে দাঁড়িয়ে থেকে ভাড়াটা ওরমভাবে তৈরি হয়েছে। আমরা ইউনিয়নগতভাবে আমরা সবার সঙ্গে এর মধ্যে, যেহেতু আমফানটা মাঝখানে ঝড়টা চলে এসেছিলো, 18 তারিখে আমরা খবরে দেখতে পেলাম যে অটো চালানো হবে। তারপরে মাঝখানে এই ঝড়ের জন্য আজকে মানে সত্যি কথা বলতে আমি যতগুলো রুটে খবর নিলাম দক্ষিণ কলকাতা অঞ্চলে, ম্যাক্সিমাম রুটে 10%ও গাড়ি চলেনি। এবারে তার থেকে বড় কথা হচ্ছে, এই যে গাড়িতে ধরুন গড়িয়া থেকে গাড়িটা ছাড়লো, গড়িয়া থেকে গড়িয়াতে যে রুটটা আছে সেই রুটে দেখা যাচ্ছে যে একটা লোক যদি যাদবপুরে নেমে যাচ্ছে, তাহলে পুরো ফাঁকা গাড়ি নিয়ে তাকে গড়িয়াহাটে আসতে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ক্ষতিগ্রস্ত কিন্তু সরাসরিভাবে অটো গড়িয়াহাট প্রসঙ্গে বলেন, গড়িয়াহাট রুবি মোড়ে আগে ভাড়া ছিল যেখানে 12 টাকা, এখন কেউ নিচ্ছেন 15 টাকা, কেউ 20 টাকা। যদি সামঞ্জস্য থাকতো তাহলে তো বলাই হতো, হয় 20 টাকা নেবো, নাহলে 15 টাকা। না, আমি বলছি আজ মানে ইজ টু আর্লি, কেননা কালকে 27 তারিখ থেকে গাড়ি চালানোর কথা ছিল। পুলিশের কাছে, ট্রাফিক গার্ডের কাছে মানে কোনো রকম নোটিশ আসেনি সরকারের পক্ষ থেকে, সেই জন্য কালকে গাড়ি শুরু হয়েও সঙ্গে সঙ্গে আবার বন্ধ হয়ে গেছিলো, তারপরে গাড়ি চলেনি। আজকে সকালবেলা থেকে গাড়ি শুরু হয়েছে, কিছু সংখ্যক গাড়ি চলেছে, 10%ও না, তার মধ্যে বৃষ্টি ছিল। তো এখন এক্ষুনি যদি আমরা বলি যে রুটের ভাড়া, হ্যাঁ ভাড়া বাড়িয়ে দিয়েছে, সেটাও জাজ করা ঠিক না। প্রত্যেকটা ইউনিয়ন
আমাদের, হ্যাঁ আমরা বসে নিয়ে আমরা সিদ্ধান্ত হবে যে কোনোভাবে মানুষের অসুবিধা করে কোনো রকম ভাড়া নেওয়া যাবে না, কিন্তু পাশাপাশি আরো যে নিয়মগুলো সরকার থেকে বেঁধে দিয়েছে সেই নিয়মগুলো মানা হচ্ছে। না দেবরাজু, আমি একটু জানতে চাইবো যে সরকার অনেকদিন আগেই বলেছেন অটো চালানোর কথা, সেক্ষেত্রে এখনো পর্যন্ত সব ইউনিয়নগুলো এক জায়গায় হয়ে কি কোনো নির্দিষ্ট ভাড়ার কথা এখনো সিদ্ধান্তে আসতে পারেনি? কোনো নির্দিষ্ট চার্ট হয়নি নতুন ভাড়া যেটা হচ্ছে? নতুন ভাড়া দেখুন, নতুন ভাড়ার চার্ট এক্ষুনি যদি কোনো ইউনিয়ন করতে যায় তাহলে পরে সবচেয়ে অসুবিধা হচ্ছে আমরা মানুষের সঙ্গে যে যারা অটো চড়ে তার, হ্যাঁ কিছু সংখ্যক লোক হয়তো রাস্তায় বের হচ্ছে, কিন্তু মানুষের সঙ্গে আমরা আমরা যখনই অটো রুটের মধ্যে যদি কোনো পয়সা বাড়ানো হয়েছে তাতে আমরা কিন্তু সরাসরি চেষ্টা করি মানুষের থেকে ওপিনিয়ন নিয়ে হয়তো আটানা। কিন্তু এটা কি সবসময় সম্ভব? কেউ যদি বলেন যে আগের ভাড়াটাই দেবো, সেক্ষেত্রে তো ঝামেলা হতে পারে। কোনো এখন অবধি আপনি যতগুলো লোকের ইন্টারভিউ নিয়েছেন আপনি কোনো জায়গায় দেখাতে পারবেন না কোনো প্যাসেঞ্জার বলেছে যে না আমাকে পুরনো ভাড়া দিতে হবে, আমি যাবো না, বা আমার থেকে বেশি ভাড়া নিচ্ছে, এই অভিযোগ আপনি কোথাও পাবেন না। কারণ মানুষ এখন একটা নির্দিষ্ট রেট চার্ট তো থাকতে হবে। নিশ্চয়ই, কারণ রেট চার্ট তৈরি করা হবে, কারণ এর মাঝখানে 21 তারিখে ঝড়টা পুরো আমাদের মানে রাজ্যটাকে লন্ডভন্ড করে দিয়ে গেছে। এবারে 27 তারিখে গাড়ি চালানো শুরু হয়েছে, তখন ট্রাফিক গার্ড থেকে বলা হয়েছে যে তাদের কাছে কোনো রকম অর্ডার আসেনি, সরকারি কোনো কাগজ আসেনি, তখন গাড়িটা বন্ধ হয়ে গেছে। আজকে সকালবেলা গাড়ি শুরু হয়েছে, তার মধ্যে বৃষ্টি চলেছে, তো কিছু সংখ্যক গাড়ি বেরিয়েছে। সবকটা ইউনিয়নের সঙ্গে আমাদের যোগাযোগ করা হচ্ছে, কথা বলা হচ্ছে। আমরা আশা করবো নির্দিষ্ট একখানা ফেয়ার চার্ট তৈরি করা হবে যেটা মানুষের অসুবিধা হবে না, যত দ্রুত সম্ভব এর দ্রুতই করা হবে। দেবরাজবাবু আপনার সঙ্গে কথা বলবো, একটু তপন বাবুর কাছে জানতে চাইবো, যখন বাড়তি ভাড়া দিয়ে মানুষ সেই অটোয় যাচ্ছেন, তাহলে বাসের ক্ষেত্রে বাড়তি ভাড়া সেটা মানা হলো না কেন? বিষয়টা হচ্ছে যে কোনো যানের মোটর ভেহিকলস আইনে ঠিক আছে, সেই ফেয়ারটা ঠিক করবে রাজ্য সরকার, রাইট? ঠিক। কোনো বাস ইউনিয়ন না বা কোনো অন্য সংগঠনের কেউ না। যেহেতু আমার যারা কলিগ, আমি তাদেরকে হার্ট করতে চাই না, তাদেরও অনেক সমস্যা আছে। সেই সমস্যাটা কি করে মেটানো যায়, সেই চার্টটাকে কে তৈরি করবে, রাজ্য সরকার না ইউনিয়ন? এক, বাসের ভাড়াটা কে তৈরি করবে, রাজ্য সরকার না বাস সিন্ডিকেট? ওকে, আমার মনে হয় আমি জীবনে দেখিনি, আমি 75 সাল থেকে এই ট্রেনে এসছি, বাসের ভাড়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তো সেক্ষেত্রে অন্য যে যানগুলো আছে সেই যানের ক্ষেত্রে কেন রাজ্য সরকার ফেয়ারের স্ট্রাকচার ঠিক করছে না? সেই স্ট্রাকচার ঠিক করার দায়িত্ব অন্য কাউকে দিচ্ছে। এক, তাতে কি হচ্ছে, যাত্রীরা বিভ্রান্তির মধ্যে পড়ছে, যারা যানের সঙ্গে জড়িত আছে তারাও বিভ্রান্তির মধ্যে পড়ছে। সুতরাং মোটর ভেহিকলস আইনটাকে মেনেই সবাইকে চলা উচিত, সরকারকেও এবং অ্যাসোসিয়েশনকেও, এবং যারা আমরা শিল্পী আছি তার প্রত্যেককে। এবং এক্ষেত্রে আমরাও যারা বাসের সঙ্গে জড়িত আছি, যখন বলা হলো ফেয়ারের ব্যাপারে কি হবে, আমরা রাজ্য সরকাররা ফেয়ার স্ট্রাকচার দিয়েছিলাম, আমরা বলেছিলাম, যারা প্রস্তাব দিয়েছিলাম সেই প্রস্তাবটা সরকার ঠিক করুক। আজও আমরা সেই জায়গায় অনড় রয়েছি। আমরা যে ফেয়ার স্ট্রাকচার রাজ্য সরকারের কাছে 15ই মে জমা দিয়েছি, সেই ফেয়ার স্ট্রাকচারের উপরে রাজ্য সরকার শুড বি টেকেন অ্যাকশান। তারা ঠিক করুক যে কত ভাড়া হওয়া উচিত, সে যাত্রীর পক্ষে কত সুবিধা হবে এবং শিল্প কী করে বাঁচে, এই সিদ্ধান্ত আমার মনে হয় রাজ্য সরকারকে নেওয়া উচিত। আমি এখানে আরো একটা বিষয়ের দিকে নজর রাখার চেষ্টা করব। প্রথমত, অটো নিয়ে যখন অটোয় দুজন যাচ্ছেন, দুজনের কাছ থেকে 4 জনের ভাড়া নেওয়া হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাত্রীরাও সেটা মেনে নিচ্ছেন। সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে যেন কোনোভাবে সংক্রমণ না ছড়ায়, আর তার জন্যই বলা হয়েছে অটোয় 2 জনের বেশি নেওয়া যাবে না। সব জায়গায় কি ছবিটা সেরকম? জেলার বিভিন্ন জায়গায় সেই ছবি আমরা দেখেছি, বারাসাত, বারুইপুর, মালদা, সেই ছবি একবার দেখে নেওয়া যাক। কলকাতার সঙ্গে রাজ্যের জেলা শহরগুলিতেও চালু হয়েছে অটো চলাচল। অটো রাস্তায় নামতেই ধরা পড়ল অনিয়মের ছবি। সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি ভেঙে দিনভর রাজপথে দাপিয়ে বেড়ালো অটো। মালদা থেকে আসানসোল একই ছবি, অধিকাংশ জায়গাতেই 2 জনের বেশি যাত্রী নিয়ে ছুটল 3 চাকার এই যান। উত্তর 24 পরগনার জেলা সদর বারাসাতের 10টি রুটে অটো চলাচল শুরু হয়েছে। রোটেশন পদ্ধতিতে 50% অটো রাস্তায় নেমেছে। অধিকাংশ রুটেই দেখা গেল সোশ্যাল ডিস্টেন্সিং এর বালাই নেই। 3 থেকে 4 জন যাত্রী নিয়ে ছুটছে অটো। কেন নিয়ম ভাঙা? চালকদের ঢাল লোকসানের তত্ত্ব। গ্যাসের পয়সা উঠবে না 2 জন নিয়ে চালালে।
যে চালাতে পারলে চালাবো, নাহলে বসে যেতে হবে, আর কি হবে। অনেকটাই একই ছবি বারুইপুরেও। গড়িয়া, জয়নগর, আমতলা, ক্যানিং এর মতো 4টি প্রধান রুটেই অটো চলাচল শুরু হয়েছে। এখানে ন্যূনতম ভাড়া বেড়ে 10 টাকা হলেও চালকরা দুজনের বেশি যাত্রী নিয়েই ছুটছেন। ইউনিয়ন নেতাদের দাবি পারমিট না থাকা অটোই নিয়ম ভাঙছে। কতজন নিয়ে চলছে? দুজন নিয়েছিলাম, এটা তুলে ফেলেছি, নিয়ে ফেলেছি। ওই দাদা হয়, বন্ধু হয়, নিয়ে ফেলেছি। কি গো, আকাশে নক্ষত্র গুণে শেষ করা যায়, অটো গুণে শেষ করা যায় না। কে কীরকম চালাতে যায় না। আমাদের ইউনিয়ন থেকে আমরা এই দুজন করে চালাচ্ছি। মালদার অটো চালকরা আবার খানিকটা স্মার্ট। যাত্রীদের সঙ্গেই বোঝাপড়া করে এখানে চলছে নিয়ম ভাঙা। অতিরিক্ত যাত্রী কেন অটোতে জানতে চাইলেই বলে দিচ্ছেন সকলেই এক পরিবারের সদস্য। গরিব মানুষ বললো যে পার্শ্ববর্তী দাদা, আমরা তো যেতে পারছি না, ডেলিভারি আছি, ওই জন্য নেওয়া হচ্ছে। 5 জন আমাকে দিয়ে। নিয়ম তো 2 জনের, কিন্তু আমরাও তো এক ফ্যামিলির, ওই জন্য একসাথেই যাচ্ছি। আসানসোলেও ধরা পড়েছে নিয়ম ভাঙার ছবি। তবে এই শিল্প শহরে অটো সংখ্যা অনেকটাই কম। 2 জন করে যেতে হলে এখানে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। রাজি না হলেই অতিরিক্ত যাত্রী তুলে নিচ্ছেন চালকরা। ইউনিয়নের অবশ্য দাবি নিয়ম ভাঙলেই অটো বসিয়ে দেওয়া হবে। যদি কেউ কমপ্লেন করে হ্যাঁ এই রুটে ভাড়া বেশি নেওয়া হচ্ছে, আমরা কিন্তু অ্যাকশন নেব। তাকে কিন্তু আমরা দরকার হলে আমাদের ইউনিয়ন থেকে আমরা সাসপেন্ড করব। জেলায় জেলায় অটো রাস্তায় নামতেই সেভাবে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, আর তাতে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অভিযোগ, পুলিশের নজরদারির অভাবেই দেদারে চলছে নিয়ম ভাঙা। নিউজ 18 বাংলা। দেবরাজবাবুর কাছে জানতে চাইবো, এখনো পর্যন্ত আপনারা গাইডলাইন তৈরি করতে পারেননি, অর্থাৎ কোন রুটে কতটা ভাড়া হবে। এরকম পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? না দেখুন, এইটা যে মানে এক্সট্রা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, সেটার দায়িত্ব কিন্তু পুলিশকে নিতে হবে। কেননা হাতের 5টা আঙুল সমান না। ইউনিয়নের কাছে যখনই আমাদের কাছে খবর আসবে যে এক্সট্রা প্যাসেঞ্জার কোনো অটো তুলেছে, নিশ্চয়ই ইউনিয়ন স্টেপ নেবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে থেকে রুটের মাঝখান থেকে কেউ যদি এক্সট্রা প্যাসেঞ্জার নেয়, কেন স্ট্যান্ড থেকে রুটের অটো যদি অন্য রুটে যায় যাত্রী নিয়ে, সেখান থেকে যদি সে ফাঁকা আসার সময় কোনো যাত্রী নিয়ে আসে, ইউনিয়নের কাছে খবর চলে যায়, আর আপনার ইউনিয়নে যদি কোনো অটো 2 জনের বেশি যাত্রী নেয়, সেই খবর আপনার কাছে আসবে না? দেখুন, প্রথম কথা, সবে শুরু হয়েছে। আমি এখনো বলছি, সবে 27 তারিখে চালানোর কথা, 27 তারিখে চালানো যায়নি গাড়ি। 28 তারিখ থেকে আজকে থেকে শুরু হয়েছে। এবারে প্রত্যেকটা ইউনিয়নকে বলা হয়েছে যে বসে থেকে একটা নির্দিষ্ট নিয়মাবলী, যেমন একখানা তো নিয়ম বলেই দেওয়া হয়েছিল যে মুখে মাস্ক থাকবে, হাতে গ্লাভস থাকবে, অটোতে হ্যান্ড স্যানিটাইজার থাকবে, টাকা পয়সা দেওয়া নেওয়ার মধ্যে হাত, প্যাসেঞ্জারও স্যানিটাইজ করবে, হাত যে চালাচ্ছে সেও করবে। এই নিয়মগুলো তো বলে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে যে এক্সট্রা প্যাসেঞ্জার তুলে যেই প্রবণতাটা দেখাচ্ছে কিছু অটো ড্রাইভার, তারা তো ভুল করছে। সবচেয়ে বড় ভুল করছে, সে 2 পয়সার জন্য করতে গিয়ে সে তার নিজের পরিবারের বিপদ ডেকে নিয়ে আসছে। সেটা বুঝতে হবে। আর সেটা ইউনিয়ন যে ইউনিয়নগুলো কভার করছে, কেন আলাদা রুটে আলাদা ইউনিয়ন, যেই রুটে যে ইউনিয়ন করছে মানে দায়িত্বে রয়েছে, তাদেরকে দায়িত্ব নিয়ে এগুলো করতে হবে যে কোনোভাবে 2 জনের বেশি চালাতে পারবে না, প্যাসেঞ্জার তুলতে পারবে না, যেটা সরকার থেকে বলে দিয়েছে। সরকার থেকে কালকে যে অর্ডার মানে নোটিশটা দিয়েছে, সেই নোটিশের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট 9খানা পয়েন্ট দিয়ে দিয়েছে। এই পয়েন্টগুলো মেনটেন করে চলতে হবে। আমার চোখের সামনে যে কটা রুট আছে, সেই রুটগুলোতে আমি তো বলে দিয়েছি। এমনকি অটো ড্রাইভাররা গাড়ি যখন গ্যারেজ করছে 6টার সময়, তারা অটো নিজের পাড়াতে বা বাড়িতে বা গ্যারেজে নিয়ে গিয়ে ওটাকে স্যানিটাইজ করছে, ওটাকে পরিষ্কার করছে, যাতে পরের দিনকে আবার অটোটাকে নিয়ে যেতে পারে। তো এই সচেতনতা এটাও দেখা গেছে, যখন অটোয় নির্দিষ্টভাবে 4 জনের বেশি নেওয়া যাবে না বলে দেওয়া হয়েছিল, তারপরেও বহু রুটে অটোয় 5 জন, এবং সেক্ষেত্রে শুধুমাত্র অটো চালক নন, যাত্রীরাও অনেক সময় রাজি হয়েছেন। যাত্রীরা নিজেরা রাজি হয়েছেন, না হলে 5 জন কি করে হবে? এক্ষেত্রে কিভাবে নিয়ন্ত্রণ করবেন যে 2 জনের বেশি নেওয়া যাবে না, অর্থাৎ পিছনেও একটা সিট ফাঁকা থাকবে, সামনেও সিট ফাঁকা থাকবে, কিভাবে নিয়ন্ত্রণ করবেন? প্রথম কথা হচ্ছে, ওভারলোডিং এর নির্দিষ্ট একটা সেকশন আছে পুলিশের সেকশনে। হ্যাঁ, অটোরা আগে যখন 4 জন নিয়ে চালাতো, সেই জায়গায় যখন এক্সট্রা প্যাসেঞ্জার তুলেছে, তখন ওভারলোডিং এর কেস খেয়েছে। তার নির্দিষ্ট একটা আলাদা মানে সেকশন আছে। এবং আজকের দিনে সরকার যখন একটা বিধিনির্দেশ তৈরি করে দিয়েছে যে 2 জনের বেশি নিতে পারবে না, সেই জায়গা থেকে সরকার মানে পুলিশও দেখবে, ট্রাফিকও দেখবে, প্লাস আমরাও ইউনিয়নগতভাবে আমরাও এই জিনিসটাকে করা করি, কেন স্ট্যান্ড থেকে কোনোভাবে তুলতে পারে না। আর আপনি যে কটা দেখালেন এখানে যে ওভারলোডিং করছে, সেগুলো সবই কিন্তু কলকাতার বাইরে। আপনি জোর দিয়ে বলতে পারেন কলকাতায় হবে না? আমি আশা করছি যে নিজের কলকাতায় যেভাবে এই আজ নিউজ 18 বাংলার ক্যামেরা ধরা পড়েছে জেলার ছবি।
কাল কলকাতায় হবে না, এটা কি আপনি জোর দিয়ে বলছেন? আমি তো এই এই আজকে আপনাদের এই প্রোগ্রাম দেখার পরে সবকটা ইউনিয়নের মোটামুটি যারা যারা আছে তারা তো দেখছে, এবং তারা নিজেরা জানবে যে আগামী দিনে যদি সরকার থেকে যে নিয়মটা করে দিয়েছে দুজনের বেশি চালানো যাবে না, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যে 3 জন যখন তুলবে সঙ্গে সঙ্গে তার ইউনিয়ন থেকে ব্যবস্থা করবে। নিয়ম যদি ভাঙে, নিয়ম প্রথম তো হচ্ছে আমি অটো ড্রাইভারদেরকে বলবো যে নিয়ম ভাঙলে আপনারাও করা ব্যবস্থা নেবেন, শুধুমাত্র পুলিশের ভরসা থাকবে না। এটা প্রথম নয়, আজকে হয়তো দুজনের নিয়ম হয়েছে, অর্থাৎ ইউনিয়নও করা পদক্ষেপ করবে এক্ষেত্রে। তপন বাবু একটু আগেই বলছিলেন যে তারা প্রস্তাব দিয়েছিলেন বাস ভাড়া বাড়ানো, যেটা সরকার এখনো পর্যন্ত সে বিষয়ে কিছুই বলেনি। এবার মিনি বাস সংগঠনগুলো তারাও প্রস্তাব দিয়েছিল, তারা একটা নতুন প্রস্তাবও দিয়েছে। আগের প্রস্তাব যখন নাকচ হয়ে যায় তারপরে সে বিষয়েও কথা বলবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। মিনি বাস সংগঠনগুলি একটি ভাড়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু সরকার তা নাকচ করে যায়। নতুন করে আবার একটা প্রস্তাব দিয়েছে। দেখে নেওয়া যাক মিনি বাস সংগঠনগুলি কি চাইছে, কত টাকা ভাড়া তারা চাইছে, এক নজরে একবার দেখে নেওয়া যাক। মিনি বাসে উঠলে এবার 14 টাকা দিতে হবে, এটা তাদের দাবি। 5 কিলোমিটার অন্তর 5 টাকা করে ভাড়া বাড়বে, এবং 2 থেকে 7 কিলোমিটারে 19 টাকা ভাড়া বাড়বে। 7 থেকে 12 কিলোমিটারে 24 টাকা, এবং 12 থেকে 17 29, আর 17 থেকে 22 34 টাকা, এবং 22 থেকে 27 কিলোমিটার 39 টাকা হবে ভাড়া। এই প্রস্তাব দেওয়া হয়েছে। তপনবাবুর কাছে একটু জানতে চাইবো, তপনবাবু, নতুন করে আগের প্রস্তাব যেহেতু মেনে নেয়নি সরকার, সেক্ষেত্রে নতুন করে একটা প্রস্তাব দেওয়া হয়েছে, আপনারাও কি আপনাদের দিক থেকে নতুন করে কোনো প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন? নতুন করে কে কি প্রস্তাব দিয়ে, দ্যাটস নট আওয়ার লুকআউট জয়েন্ট কাউন্সিলের। সরকারের কাছে জয়েন্ট কাউন্সিলর বাস সিন্ডিকেটস 15 তারিখে একটা প্রস্তাব দিয়েছিল। সরকার শুড বি ডিসাইডেড কত ভাড়া ঠিক করবে, এবং সরকার ঠিক করবে ভাড়াটা। বরাবরই আমি নিজের জীবনে দেখেছি 75 সাল থেকে সরকার ঠিক করে ভাড়াটা, আমাদের প্রস্তাব দিতে বলে। সেকেন্ড করে আমাকে প্রস্তাব দেওয়ার জায়গা নেই। এবার সরকার ঠিক করুক যে আমার প্রস্তাবের মধ্যে লজিক এবং বিজ্ঞান আছে কি নেই, এবং লজিক এবং বিজ্ঞান যদি না থাকে তাহলে সরকার সেখানে ঠিক করে সরকারের ভাড়াটা অ্যানাউন্স করুক। তপনবাবু, সেক্ষেত্রে সরকার যে ভাড়া সিদ্ধান্ত নেবে সেই ভাড়ায় আপনারা বাস চালাবেন? দেন সরকার যদি সে একটা ভাড়া সিদ্ধান্ত ঘোষণা করে তখন আমরা ডিসাইড ঠিক করব সেই ভাড়াটা নেবো কি নেবো না। কিন্তু সরকার কিন্তু সেই ভাড়াটা আজও ঘোষণা করিনি। আমরা এক্সপেক্ট করেছিলাম যে সরকার সেই ভাড়াটা সিদ্ধান্ত ঘোষণা করবে, কতটুকু দেবে। যদি সরকার সেই ভাড়াটা ঘোষণা করতো আর আমরা যদি তখন বলতাম নেবো কি নেবো না, তাহলে মানুষের কাছে একটা বার্তা পৌঁছাতো। তপনবাবু, এটাও তো ঘটনা, অনেকদিন হয়ে গেল বাস বন্ধ রয়েছে, সেক্ষেত্রে বাস যত তাড়াতাড়ি চালানো যাবে আপনাদেরও সুবিধা। দুর্ভাগ্য আমাদের কাছে 2.5 মাস ধরে বাস মালিকরা আজকে অসহায়। নট অনলি বাস মালিক, বাস শ্রমিক, বাস মালিক। আজকের দিনে ভারতবর্ষে এগ্রিকালচারের পরে সবচেয়ে বেশি মানুষ এই শিল্পে কাজ করে, সেই শিল্পের শ্রমিক এবং মালিক একসঙ্গে অসহায়ের মধ্যে রয়েছে। আমরা চাইব যত সত্তর সরকার একটা সহানুভূতির সহিত এই বিষয়টা বিচার করবে। তপনবাবু, জেএনএনইউআরএম এর বাস যদি না চালানো হয় সেক্ষেত্রে সরকার পদক্ষেপ করবে, সরকার নিজেই ইট শুড বি ডিসাইডেড সরকার। জেএনইউ বা বাসের ক্ষেত্রে সরকার কি করবে না করবে এ সরকার ঠিক করুক। এক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমাদের কিছু বলার নেই। কারণ জেএনইউ গাড়িটা যখন দেওয়া হয়েছিল 2009 সালে, যে প্রকল্পে দেওয়া হয়েছিল সে প্রকল্পটাও সরকারকে ভেবে দেখতে হবে। 2009-এর প্রকল্পে কিসের মাধ্যমে জওহরলাল নেহরু প্রকল্পের গাড়ি দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে যে মালিকরা সেই সময় গাড়ি নিয়েছিল কিভাবে নিয়েছিল এটাও সরকারকে ভেবে দেখা উচিত। মানে এই ভোগান্তি থেকেই যাবে যতক্ষণ না পর্যন্ত আপনারা কোনো রকম সরকারের তরফ থেকে কোনো সিগন্যাল না পাচ্ছেন, আপনারা নতুন কোনো প্রস্তাব দেবেন না, কোনো রকম ভাবে এগোচ্ছেন না। অবশ্যই আমরা যে প্রস্তাবটা আগে 15 তারিখে দিয়েছি সেই প্রস্তাবের মধ্যে আমরা আজও অটল। সরকার ঠিক করে দিক যে আমার কতটুকু হবে, সরকার বলুক যে আমাকে 1 টাকা বাড়াবে না 2 টাকা বাড়াবে। সরকারের কাছে তো আমরা প্রস্তাব দিয়েছি। আমি একটু দেবরাজ বাবুর কাছে জানতে চাইবো। দেবরাজ বাবু, খুব সংক্ষেপে একটু জেনে নিতে চাইবো, যখন ভাড়া নিয়ে এত সমস্যাই হচ্ছে, ভারতের প্রচুর শহর রয়েছে যেখানে অটো মিটারে চলে, আপনারা কি মিটারের কথা ভাবছেন কোনোভাবে? দেখুন, যখন 1980 সালে যখন প্রথম অটো আসে তখন কিন্তু মিটারে ছিল, তারপরে এটাকে করে দেওয়া হলো হচ্ছে মানে কন্ট্রাক্ট ক্যারেজের জায়গায় এটাকে স্টেজ ক্যারেজ করে দেওয়া হলো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে থেকে যদি মিটার হয় তাহলে পরে কি একটা নির্দিষ্ট রুটের জায়গায় অটোটা
হ্যাঁ, সারা শহরের মধ্যে ঘুরতে পারবে এবং অটো ড্রাইভার বা অটো শিল্পের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরও উপকার হবে। তো মিটার হলে পরে আমার মনে হয় না যে কোনোভাবে খারাপ হবে, কিন্তু মিটারের যে মানে কি মানে টাইপের মানে কি হবে সেই বিষয়ে আগে সিদ্ধান্ত নিতে হবে, আলোচনা করে নেওয়া হয় তাহলে পরে ভালো হয়। ধন্যবাদ দেবরাজু এবং তপনবাবুকে ধন্যবাদ জানাবো। আপাতত এটুকু বোঝা যাচ্ছে যে বাস মালিক যারা সংগঠন রয়েছেন তারা তাদের জায়গায় অটল, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এবং অটো চালকরা তারা বলছেন, অটো ইউনিয়ন তারা বলছেন যে তারা খুব দ্রুত একটা জায়গায় চলে আসবেন যাতে কোনোভাবেই যাত্রী ভোগান্তি না হয়। এ পর্যন্ত কিছুক্ষণ পরেই সেকেন্ড ওয়েভ, অর্থাৎ যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এরপর লকডাউন 5.0 যখন শুরু হবে, আরো বেশ কিছু ছাড়, কোন জায়গায় রয়েছে সংক্রমণ জানবো। আমাদের সঙ্গে থাকবেন চিকিৎসকরা, থাকবেন চিকিৎসক শুদ্ধসত্য চট্টোপাধ্যায়, থাকবেন চিকিৎসক কুণাল সরকার। বিরতির পর সঙ্গে থাকুন। লকডাউন 4 চলছে এবং লকডাউন 5 সামনে রয়েছে, অর্থাৎ আরেকটা লকডাউন, এবং সেই লকডাউনেও কিছু ছাড় থাকবে। ইতিমধ্যেই ট্রেনে ছাড় দেওয়া হয়েছে, বাসে ছাড় দেওয়া হয়েছে, উড়ানে ছাড় দেওয়া হয়েছে। এবং তারপর রাজ্যের পরিস্থিতিটা কি একবার দেখে নেওয়া যাক। গত 24 ঘন্টায় রাজ্যের কি পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 24 ঘন্টায় একদিনে রাজ্যে আক্রান্ত হয়েছেন 344 জন, অর্থাৎ তার আগে 24 ঘন্টায় 183 জন আক্রান্ত হয়েছিলেন, আর 24 ঘন্টায় প্রায় দ্বিগুণ 344 জন। এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্ত 4536 জন এবং 6 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায় এই রাজ্যে, যার মধ্যে করোনায় মৃত্যু হয়েছে 223 জন, কোমরবিডিটিতে 72 জন। রাজ্যে সুস্থ হয়েছেন এখনো পর্যন্ত 1668 জন করোনা আক্রান্ত। চিকিৎসক শুদ্ধসত্য চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন চিকিৎসক কুণাল সরকার। তাদের সঙ্গে একবার কথা বলবো, তাদের কাছ থেকে জেনে নিতে চাইবো তারা কিভাবে দেখছেন। প্রথমেই ডক্টর চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাইবো। ডক্টর চট্টোপাধ্যায়, 24 ঘন্টার মধ্যে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে আমাদের রাজ্যের, কতটা আশঙ্কার জায়গা, কতটা আশঙ্কা করছেন? না, এখন যে পরিস্থিতি তাতে আক্রান্তের সংখ্যা বাড়বে। এই যে বাইরে থেকে বিভিন্ন ট্রেন আসছে, বিভিন্ন বাইরের মানুষ আসছেন, শুধু ট্রেন নয়, বাস এবং অন্যান্য বিভিন্ন রকম ট্রান্সপোর্টে পরিযায়ী শ্রমিকরা আসছেন। সেই জায়গাগুলোতে আমরা খুব বেশি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে পারছি না। শুধু তাই নয়, এই যে একটা বড় ঝড় বয়ে গেল, এই গোটা ঝড়টাতে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং বা কোভিডের জন্য যা যা মানা বিধিনিষেধ, সেগুলো কেউই খুব বেশি মেনে উঠতে পারেনি। বিশেষ করে আমাদের যারা ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটা শহরেও যেমন হয়েছেন, গ্রামেও সেরকম হয়েছেন, তো এরা কেউই কোভিডের জন্য বা করোনার জন্য যা যা বিধিনিষেধগুলো ফলো হয়নি। সুতরাং পেশেন্টের সংখ্যা এখন বাড়বে। আগামী এই যে 2 সপ্তাহ, এই 2 সপ্তাহে কিন্তু খুব বেশি আমরা কেস ডিটেকশন হবে এবং হয়তো টেস্টিংও বাড়বে। টেস্টিংয়ের ফলে আরও বেশি কেস ডিটেকশন হবে। তবে আমাদের এখন খুব বেশি করে লক্ষ্য রাখতে হবে মর্টালিটিটার উপর। যারা বাইরে থেকে আসছেন তারা এসে যদি কোয়ারেন্টাইনে, ইনস্টিটিউশনাল হোক বা হোম কোয়ারেন্টাইন হোক, যদি প্রপারলি থাকতে পারেন, তাদের যদি প্রপারলি সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক এই দুটো জিনিস মানা হয় অন্ততপক্ষে 14 দিন, তাহলে এনাদের থেকে এনাদের বাড়ির মধ্যে যারা আছেন বয়স্ক মানুষ, ডক্টর চট্টোপাধ্যায়, একটু ডক্টর সরকারের সঙ্গে কথা বলবো। ডক্টর সরকার, আপনি কিভাবে দেখছেন এটা ঘটনা যে আমরা আমফান পার হয়ে এলাম গত 1 সপ্তাহে এবং পরিযায়ী শ্রমিকরাও ঢুকছেন আমাদের দেশে, আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিকরাও ঢুকছেন, এই যে 24 ঘন্টায় পরিসংখ্যানটা দ্বিগুণ হয়ে গেল, আক্রান্তের সংখ্যাটা দ্বিগুণ হয়ে গেল, কিভাবে দেখছেন? এর মধ্যে কতগুলো ব্যাপার আছে। একটা হলো যে আমফানের কোভিডের উপর যে কি এফেক্ট হয়েছে, সেই এফেক্টটা যেটা শুদ্ধসত্য বললেন, যে এই এফেক্টটা আমাদের কিন্তু বুঝতে মোটামুটি আরও 7-10 দিন লাগবে, তার আগে আমরা বুঝবো না, কারণ ঘটনাটাই ওই রকম। এখন এই সময় রাইট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমরা যে 300+ ফিগারটা দেখছি, এর মধ্যে কতগুলো ব্যাপার আছে। তার মধ্যে হলো যে আমফানের জন্য সেই যে 3-4 দিনের একটা সময় গেছে, সেখানে স্যাম্পল কালেকশন, স্যাম্পল টেস্টিং, এই ব্যাপারটা কিন্তু মানে স্বাভাবিকভাবে, আমি কাউকে একেবারে ক্রিটিসাইজ করছি না, স্বাভাবিকভাবে অনেক অ্যাকুমুলেশন অফ স্যাম্পল, কোন স্যাম্পল কবে নেওয়া হয়েছে, কবে রেজাল্ট হয়েছে, এই ব্যাপারটা একটা প্রচুর অ্যাকুমুলেটিভ প্রসেসের মধ্যে দিয়ে গেছিল।
এখনকার যে 300+ ফিগারটা, এটা আমার মনে হয় না এর সঙ্গে আমফানের সেইভাবে যোগাযোগ আছে। আর দ্বিতীয়ত, নিশ্চয়ই পরিযায়ী শ্রমিক থেকে একটা পরিযায়ী মানুষ যারা এসছেন তাদের থেকে ডেফিনেটলি একটা এফেক্ট হবে আমাদের ডিজিজ ইনসিডেন্সের ওপরে। তবে এই দুটো জিনিসের ইনসিডেন্স আমরা দেখব আগামী 7 দিন থেকে 14 দিনের মতো একটা সময়। এখন যেটা ইম্পর্টেন্ট, একটা যে কথাটা শুদ্ধ সত্য বললেন, একটা হচ্ছে মর্টালিটি, এবং মর্টালিটির সঙ্গে সঙ্গে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হলো এই যে বেশি মাত্রায় আমরা করোনা দেখব এবং তার থেকে যে বেশি মাত্রায় নিউমোনিয়া টাইপ সিমটমসে মানুষ অসুস্থ হবেন, সেই অসুস্থতার সঙ্গে লড়াই করার স্বাস্থ্য পরিষেবার ক্যাপাসিটি আছে কিনা এখনো অবধি। আমি যদি আজকের পরিস্থিতি চিন্তা করি, আজকের সন্ধ্যাবেলার পরিস্থিতি চিন্তা করি, এখনো অবধি কিন্তু সার্বিকভাবে পশ্চিমবঙ্গের অবস্থাটা আদৌ মহারাষ্ট্র গুজরাটের মতো নয়। একটা ফাইন ব্যালেন্স, কিন্তু আমরা জিনিসটাকে গুলিয়ে উঠছিলাম। এখন এই আমফান প্লাস পরিযায়ী মানুষের যে ধাক্কাটা, এইটা আমাদের একদিকে অসুখ আর একদিকে অসুখকে চিকিৎসা করার ক্ষমতা, এই যে সূক্ষ্ম যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটাকে কতটা ডিসব্যালেন্স করবে, দ্যাট ইজ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট ইন দ্য নেক্সট 2 উইকস। ঠিক ডক্টর সরকার, পশ্চিমবঙ্গের পাশাপাশি একবার ভারতের ছবিটাও আমরা দেখতে চাইব। লকডাউনের কতটা সুফল পাওয়া যাচ্ছে? 1, 2, 3, 4 নম্বর লকডাউনে দাঁড়িয়ে আছি। লকডাউন 5 নম্বর লকডাউন হতে পারে এরকম একটা পরিস্থিতিতে, কিন্তু সেই লকডাউনের কতটা সুফল পাচ্ছি জানার আগে আরও একটা তথ্য আমি দিয়ে রাখতে চাইব। এই মুহূর্তে ভারতের করোনা আক্রান্তের পরিস্থিতি যা, তা একেবারে চীনের কাছাকাছি আক্রান্তের সংখ্যা চীনের প্রায় দ্বিগুণ, এবং মৃত্যুর সংখ্যা চীনে যে পরিমাণ মৃত্যু হয়েছে তার প্রায় কাছাকাছি। দেশ জুড়ে লকডাউনের 2 মাস বাদ ভারতে এখন লকডাউন 4। অনেক ক্ষেত্রে ছাড়, কিন্তু আক্রান্ত মৃতের সংখ্যা দিন দিনই বেড়ে চলেছে। যে চীনে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে মৃতের সংখ্যার নিরিখে সেই চীনের কাছাকাছি পৌঁছে গিয়েছে ভারত। চীনে করোনায় মৃত 4,634, ভারতে 4,531। গত 15ই মে আক্রান্তের সংখ্যার নিরিখে চীনকে টপকে যায় ভারত। এখন তো আক্রান্তের সংখ্যা চীনে প্রায় দ্বিগুণ। একসময় যে চীন ছিল করোনার ভরকেন্দ্র, সেখানে এখন আক্রান্ত 82,995। ভারতে আক্রান্ত 1,58,333। প্রতিদিনই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল এই 24 ঘন্টায় আক্রান্ত 6,566, মৃত 194। ভারতে করোনায় সুস্থ হয়েছেন 67,692। নিউজ 18 বাংলা। লকডাউনের কতটা সুফল পেলাম এক নজরে একবার দেখে নেওয়া যাক। লকডাউনের প্রথম দিন থেকে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ঠিক কোন জায়গা ছিল? লকডাউন 1, যে লকডাউন ছিল 21 দিনে, সেই লকডাউনে আক্রান্ত হয়েছিলেন 10,815 জন। 10,815 জন আক্রান্ত হয়েছিলেন প্রথম লকডাউনে। দ্বিতীয় লকডাউনের ছবিটা একবার দেখে নেওয়া যাক। 40,263। 19 দিন লকডাউন হয়েছিল। এবং লকডাউন 3, যেটা 4 মে থেকে 17 মে, 14 দিনের এই লকডাউনে আক্রান্ত হয়েছে 90,927, মৃত 2,782, সুস্থ হয়েছেন 34,000-এর কিছু বেশি। এবং লকডাউন 4, যা এখন চলছে, 18 মে শুরু হয়েছে, 31 মে পর্যন্ত চলবে। 14 দিনের লকডাউনে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা আজ 28 মে, এই 11 দিনের মাথায় এখনো পর্যন্ত আক্রান্ত 90,000। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি একবার জানতে চাইবো ডক্টর চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাইবো, ডক্টর চট্টোপাধ্যায়, কতটা সুফল পেলাম বলে মনে হয় আপনাদের এই লকডাউনের ফলে? দেখুন, একটা জিনিস আমাদের খুব পরিষ্কারভাবে জেনে রাখতে হবে, আমরা এই যে সংখ্যাটা দেখছি, সেই সংখ্যাটা যে 138 কোটির দেশে আমরা এখানে আটকে রাখতে পেরেছি, এবং আমাদের এখনো অনেকগুলো রাজ্য আছে যে রাজ্যগুলোতে কোভিড প্রায় আসেইনি, পৌঁছালেও তাদের মাত্রা খুব কম। বিশেষ করে আমাদের উত্তর পূর্ব প্রান্তের যে রাজ্যগুলো আছে,
সেই রাজ্যগুলো যে একদমই প্রায় কোভিড আক্রান্ত হয়নি, এই দুটোর কারণ কিন্তু একমাত্র লকডাউন যে আমরা করেছি, ট্রেন, বাস এবং বিমান পরিষেবা যে আমরা বন্ধ করেছি, এই জিনিসটা না করলে আজকে কিন্তু এই সংখ্যাটা যে কোথায় যেত তার কোনো ধারণা হয়তো আমরা অঙ্ক কষে করতে পারবো না, যদি করতেও পারি সেটা একটা রাফ ধারণা হবে। তো সুতরাং লকডাউন যে সফল এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু লকডাউনটাকে আমরা যেভাবে শিথিল করেছি এবং তার মধ্যে যে লকডাউনের ঠিক বিপরীত কিছু ঘটনা ঘটেছে, যেমন লকডাউনে আমরা আটকে রাখি আর পরিযায়ী শ্রমিকরা যখন ফিরেছে তখন আমরা ছেড়ে দিয়েছি। ঠিক তাই ডক্টর চট্টোপাধ্যায়, ঠিক এই জায়গাটাই আমি ধরতে চাইছিলাম যে প্রত্যেকটা লকডাউনে দেখা যাচ্ছে যে ছাড় বাড়ছে, লকডাউন শিথিল হচ্ছে। ডক্টর সরকারের কাছে একবার জানতে চাইবো, লকডাউন 5 যা হয়তো শুরু হচ্ছে কিছুদিন পরেই, সেই লকডাউন 5-এ আরো বেশ কিছু ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কতটা ছাড় বা কতটা শিথিল হওয়া উচিত লকডাউন 5, অন্তত যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে 1,58,333 জন আক্রান্ত? অতনু, এখানে পরিসংখ্যানের ব্যাপারে দুটো একটা কথা বলে দিই। প্রথমত আমাদের একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে চায়না এই ইনফেকশনটাকে বদান্যতা করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিল বটে, কিন্তু সারা চায়নাতে এই ইনফেকশনটা ছড়ায়নি। আজকে যেখানে ভারতবর্ষের প্রায় 120 কোটির ওপরে মানুষ ইজ আ সাবজেক্ট এক্সপোজ টু দিস ইনফেকশন, চায়নাতে বেসিক্যালি একটা প্রভিন্সে যার পপুলেশন হচ্ছে 2.5 কোটি মতো, চায়নার যা ফিগার দ্যাট ইজ অ্যান এক্সপোজার অফ 2.5 crores। দ্বিতীয়ত ভারতবর্ষের মর্টালিটি, কত মানুষ ভারতবর্ষে মারা গেছেন, আমাদের প্রতি 10 লক্ষ পপুলেশনে আমাদের লেস দ্যান 3 পিপল হ্যাভ ডাইড, যেটা অন্যান্য করোনা এফেক্টেড দেশগুলোতে সেই সংখ্যাটা হচ্ছে 150, 200, 300 এই তুলনায়। সুতরাং ডেফিনেটলি আমরা একমত যে লকডাউন আমাদের অনেক কিছু অ্যাচিভ করতে সাহায্য করেছে, কিন্তু আমরা হয়তো তার 30% লুজ করেছি না 20% লুজ করেছি সেটা ভবিষ্যৎ পরিসংখ্যান বলবে। এই যে জনতা কারফিউ থেকে আমরা লকডাউন 1-এ গেলাম এবং জনতা কারফিউ থেকে যে একদিনের মধ্যে আমরা লকডাউন 1-এ গেলাম, প্রথমত দ্যাট ওয়াজ আ মিস্টেক। সেকেন্ড ভুল আমরা করেছি হচ্ছে 24শে মার্চ অবধি আমরা ফরেন এয়ার ট্রাভেল চালু রেখে দেশে, ডেফিনেটলি তার কোনো যুক্তিসঙ্গত এক্সপ্লেনেশন নেই। এবারে লকডাউন 5-এ আমরা কোথায় যাব? আশা করব লকডাউন 5-এর আগে এই যে পরিযায়ী মানুষদের যে রিহ্যাবিলিটেশনের ব্যাপারটা, সেইটাকে আমরা যতদূর সম্ভব সেটেল করে নেবার চেষ্টা করব। আর লকডাউন 5-এ বাকি থাকবে কি? লকডাউন 5-এ বাকি থাকবে এয়ার ট্রাভেল, ইন্টারন্যাশনাল এয়ার ট্রাভেল, মাস কমিউনিকেশন, সাবারবান টু সিটি কমিউনিকেশন, আর স্কুল আর কলেজ, হোটেল, রেস্টুরেন্ট আর মল। এই 6টা কি 7টা আইটেম লকডাউন 5-এ বাকি আছে। সুতরাং জনমানুষের পক্ষে একটা মানুষের সাধারণ জীবনযাত্রা গতিবিধির মধ্যে আর শিথিল করার খুব বেশি কিছু নেই। একটা শহরের মাস ট্রানজিট আর আরবান টু সাবারবান টু সিটি কমিউনিকেশন যদি নর্মালাইজড হয়, একটা সাধারণ মানুষের পক্ষে ইট ইজ অলমোস্ট লিফটিং অফ লকডাউন। স্কুল, কলেজ, মল, রেস্টুরেন্ট আর ইন্টারন্যাশনাল এয়ার ট্রাভেল যেদিন শুরু হবে সেদিন আর লকডাউন কথাটার বলার কোনো মানে থাকবে না। এটা সমালোচনা, এটা অনিবার্য। একটা দেশকে, আমাদের মতো একটা দেশকে যে অনাহার, নানান রকম সমস্যা সহ্য করে অর্থনৈতিক সাংঘাতিক সাধন করে এই 2.5 মাস সময় কাটালো, তাকে এর থেকে বেরোতেই হবে। এর কোনো গাণিতিক ফর্মুলা নেই। লকডাউন 5-এর আগে কি খুলবো থেকে একটাই ব্যাপার, সেটা হচ্ছে লকডাউন 5-এর আগে পরিযায়ী সমস্যাটাকে সমাধান করতে হবে। ডক্টর সরকার, হুয়ের একটা আশঙ্কা ছিল হুয়ের যে যদি লকডাউন শিথিল করা হয় সেক্ষেত্রে সেকেন্ড ওয়েভ আসতে পারে, সংক্রমণ আরো বেড়ে যেতে পারে, ফের করোনার একটা ভয়াবহ প্রকোপ আসতে পারে। হুয়ের এই আশঙ্কা ছিল। ডক্টর চট্টোপাধ্যায়ের কাছে একটু জানতে চাইবো, আমাদের লকডাউনের বেশ কয়েকদিন পার হয়ে গেছে, বেশ কিছু জায়গা শিথিল হয়েছে, হুয়ের আশঙ্কা কি তাহলে সত্যি হচ্ছে? না দেখুন, এখানে এই যে একটা নতুন করে একটা ওয়েভ আসবে, সেই ওয়েভের পিছনে একটা বড় কারণ থাকে এই ভাইরাসগুলোর মিউটেশন। এই ভাইরাসটা এখনো পর্যন্ত অনেকবার মিউটেশন হয়েছে
এবং দেখা যায় যে এই ধরনের ভাইরাসগুলোর প্রত্যেকটা মিউটেশনে এদের শক্তি ক্ষয় হয়, মানে এদের যে আক্রান্ত করার এবং ক্ষতি করার যে সম্ভাবনাটা সেটা ক্রমশ কমতে থাকে। তো সেইটা হঠাৎ করে অনেক সময় দেখা যায় যে এরাদের একটা এমন মিউটেশন হলো যাতে এদের ক্ষতি করার ক্ষমতাটা বেড়ে গেল, এবং তার সাথে লকডাউন তুলে নেওয়াটা একটা পার্ট হতে পারে। সেখানে যেহেতু মানুষের মধ্যে মেলামেশাটা আগের চেয়ে বেড়ে যাচ্ছে, শিথিলতা আসছে, যেরকম গাড়ি ঘোড়াতে শিথিলতা আসছে সেরকম মানুষের মনে শিথিলতা আসছে, তো সেটা আরেকটা কারণ হতে পারত। কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি তাতে আমাদের অন্তত ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে এখনো সেরকম কোনো আশঙ্কার কথা আমরা বুঝতে পারিনি, বা আমাদের যে এখনো পর্যন্ত যে রিপোর্টগুলো আসছে তাতে আমরা সেরকম কিছু বুঝতে পারছি না। যদি আমরা আজকে পরিযায়ী শ্রমিকদের সেটেল করে নিয়ে এখন একদম আদর্শভাবে আমরা গোটা ব্যাপারটাকে পরিচালনা করি, খুব সুন্দর পরিচালনা করছেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, যদি এটাকে আমরা এইভাবে চালিয়ে যেতে পারি তাহলে আমাদের মনে হয় কন্টেনমেন্ট জোনগুলোকে আটকাতে পারলেই আমরা অনেকটা অ্যাচিভ করব। আমাদের মেন অ্যাচিভের জায়গা হচ্ছে যে আমাদের কিওর রেটটা বাড়বে, মর্টালিটি রেটটা কমবে, এবং নতুন এফেক্টেড হলেও কিওর রেটটা ওই নতুন এফেক্টেডকে ছাড়িয়ে যাবে, তারপর এক সময় নতুন এফেক্টেড কমতে থাকবে। এই কমাটা শুরু হওয়া, বেশি করে মানুষ সুস্থ হওয়া, মর্টালিটিটা ডাউন হওয়া, এই তিনটে জিনিস অ্যাচিভ করতে পারলেই আমরা মোটামুটি আমাদের দিক থেকে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। ডক্টর চট্টোপাধ্যায় এবং ডক্টর সরকার আমাদের সঙ্গে থাকবেন, একটা বিরতি নেব, তবে বিরতির পর আমাদের আলোচনা থাকবে এই রাজ্যে লকডাউন চিত্র, অর্থাৎ লকডাউন 1 থেকে এখন এই লকডাউন 4 চলছে। এই লকডাউন 1, 2, 3, 4 এই 4-এ ঠিক কতটা আক্রান্তের সংখ্যা বাড়লো আমরা দেখবো এক নজরে। আলোচনা চলবে বিরতির পর, সঙ্গে থাকুন। রাজ্যের লকডাউন চিত্রটা একবার দেখে নেওয়া যাক। লকডাউন 1 থেকে লকডাউন 4 পর্যন্ত কতজন আক্রান্ত, কতজন মৃত, এক একটা ধাপে ধাপে দেখে নেওয়া যাক। লকডাউন 1 25শে মার্চ থেকে 14ই এপ্রিল, অর্থাৎ 21 দিনের এই লকডাউনে রাজ্যে আক্রান্ত 120 জন, 7 জন মৃত। এবং লকডাউন 2, এই লকডাউন 2-এ আক্রান্ত হয়েছেন 699 জন, 19 দিনের এই লকডাউনে 48 জনের মৃত্যু। লকডাউন 3 4 মে থেকে 17 মে, 14 দিনের এই লকডাউনে আক্রান্ত 2677 জন, মৃত 166 জন। আর লকডাউন 4 যা চলছে, এই লকডাউন 4-এর এখনো পর্যন্ত 11 দিনে আক্রান্ত 4536, মৃত 223, এবং গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যাটা সত্যি আশঙ্কার মতো, কারণ 344 জন আক্রান্ত হয়েছে। আমার সঙ্গে রয়েছেন চিকিৎসকরা, তবে আমি জানিয়ে রাখতে চাইবো তারই মাঝে আমি একবার জানিয়ে রাখতে চাইবো যে রাজ্য লকডাউন বাড়াতে চাইছে, আরও 2 সপ্তাহ বাড়াতে চাইছে। 1 জুন থেকে 2 সপ্তাহ যেন লকডাউন বাড়ে চাইছে রাজ্য। আজ ক্যাবিনেট সচিব পর্যায়ের বৈঠকে রাজ্যের মুখ্য সচিব জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, তারই পাশাপাশি রাজ্য এখনই লোকাল ট্রেন বা মেট্রো চালাতে রাজি নয়। ডক্টর সরকার, একটু আগেই আপনি বলছিলেন যে বেশ কিছু জায়গায় আমাদের কড়া পদক্ষেপ করতে হবে, বেশ কিছু জায়গা আটকাতে হবে। এটাও কি তাহলে সেই একটাই ধাপ? আর কোন কোন জায়গা আটকানো যায়? দেখো, পরিস্থিতিটা প্রথমত পশ্চিমবঙ্গের পরিসংখ্যানের মধ্যে যেটা হয়তো সবচাইতে ইম্পর্টেন্ট পরিসংখ্যান, সেটা হলো যে পশ্চিমবঙ্গ প্রায় লকডাউন 1-এর শেষ অবধি আমরা 1000টা টেস্টে পৌঁছতে পারিনি। তো সেইখান থেকে আজকে আমরা 10,000-এর কাছাকাছি, 9,000 পেরিয়ে গেছে, টেস্টিং হচ্ছে, এবং আমরা যত কেস দেখছি, যত আমরা কেস ডিটেক্ট করছি, এটা সেই ইনক্রিজ টেস্টিংয়ের পরিপ্রেক্ষিতে আমাদের দেখতে হবে। আর যাই হোক, সেই পুরনো কাসুন্দি ঘেঁটে এখন কোনো লাভ নেই। এই প্রথম দিকে কি হয়েছিল যে আমরা একটু ডেটা ম্যানেজমেন্ট করছিলাম, তারপর আমরা একটু অন্যদিকে চলে গেছি, এবং সেই কারণে আমাদের মর্টালিটি রেটগুলোতে একটু গন্ডগোল হয়ে আছে। সেটা যাই হোক, সেটা এখন খুব একটা ক্রিটিক্যাল নয় এই পয়েন্ট অফ টাইমে। রাজ্য সরকার আমার মনে হয় যে দৃষ্টিভঙ্গির থেকে রাষ্ট্র সরকার বলছে যে আমরা আরও 2 সপ্তাহ বাড়াই, সেটা লজিক্যাল। কেন লজিক্যাল? যে ধরা যাক যদি আমাদের আমফান বা এই জাতীয় একটা ভয়ঙ্কর সমস্যা না হতো, যে আমরা একটা নর্মাল সোশিও অ্যাডমিনিস্ট্রেটিভ অবস্থায় থাকতাম, তাহলে আমরা হয়তো মনে করতাম যে হ্যাঁ, এই লোকাল ট্রেন, মেট্রো, স্কুল, কলেজ, অমুক তমুক, রেস্টুরেন্ট, বাকিটা, অর্থাৎ লকডাউনকে তুলে নেবার সুপারিশটা ভাবলেও ভাবা যেতে পারত। কিন্তু যে ভীষণ চাপ
আমাদের ল অ্যান্ড অর্ডারের উপর, রিহ্যাবিলিটেশনের উপর, সিভিক ফ্যাসিলিটির উপরে এসছে, সেখানে যে কারণ লকডাউন উঠে গেলে কি হবে, লকডাউন একেবারে উঠে গেলে আমরা কি হোটেল বলি, রেস্টুরেন্ট বলি, সমস্ত স্কুল কলেজ, সমস্ত মাস ট্রানজিট, সমস্ত সাবারবান টু সিটি কমিউনিকেশন স্বাভাবিকভাবে সব জিনিসটাকে করতে হবে। সুতরাং সেই চাপটা এখন আমরা সেটাকে লকডাউন বলি বা লিবারালাইজেশন বলি, যাই বলি না কেন, এখন এইখান থেকে সেইখানে পৌঁছানোটা যেভাবে আমাদের প্রশাসন মনে করবেন যে আমরা সেটাকে ধীরে ধীরে দরজাটা আমরা ওভার আ পিরিয়ড অফ আরও 2 সপ্তাহ সেটা করি, সেটা যুক্তিসঙ্গত। কারণ এর মধ্যে আমাদের হিসেবে যেটা ছিল না, আমাদের ম্যাথামেটিক্সে যেটা একেবারেই ছিল না, সেটা হচ্ছে যে লক্ষ লক্ষ পরিযায়ী মানুষদের যে এন্টায়ার চাপটা এসে পড়লো, এটাও তো আরেকটা আমফান। সুতরাং আমাদের কিছুটা সময় আরও চেয়ে নেওয়াটা সেটা অযৌক্তিক নয়। ডক্টর চট্টোপাধ্যায়ের কাছে একবার জানতে চাইবো, লকডাউন 5-এ কোন কোন জায়গা আরো কড়া হাতে রাজ ধরা উচিত বলে মনে হয় আপনার? কোন কোন জায়গা শিথিলতা থাকুক? না, কড়া হাতে রাশ নয় বা শিথিলতাও নয়, কারণ আজকে তো একটা জিনিস দেখা যাচ্ছে যে একটা মাত্র রাজ্য আমাদের জেলা এখন কোচবিহার ছাড়া সব কটিতেই এখন কেস পাওয়া গেছে। আগে যেটা বেশ কয়েকটি জেলা ছিল, কিছুদিন আগে পর্যন্ত কোচবিহার এবং পুরুলিয়া ছিল। পরিযায়ী শ্রমিকদের আসার পর সব কটা জেলাতেই এখন কেস পাওয়া গেছে, একমাত্র কোচবিহার ছাড়া। তো সেদিক থেকে দেখতে গেলে আমাদের ধরা এবং ছাড়া এই দুটোর কোনো আলাদা জোন হিসেবে করা প্রয়োজন নেই। হ্যাঁ, যেটা করতে হবে, বেশি জনবহুল জায়গাগুলোতে আমাদের বেশি করে আমাদের লকডাউন বা কন্টেইনমেন্ট জোনগুলো অ্যাপ্লাই করতে হবে, সেটা বিশেষ করে বস্তি অঞ্চলগুলোতে করতে হবে এবং সেখানে টেস্টিং বাড়াতে হবে। এবং তার সঙ্গে আমরা যে জায়গাগুলো খুলবো, যেটা নিয়ে এখন রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন পরিবহন সংস্থার বিভিন্ন রকম নেগোসিয়েশন চলছে, সেটা হচ্ছে অটোতে মাত্র 2 জন বসা বা ট্যাক্সিতে মাত্র 2 জন বসা বা বাসে মাত্র 20 জন বসা। এই জিনিসগুলো কতটা প্র্যাকটিক্যাল হবে, কারণ যে গণপরিবহনে যাতে ঠিকঠাকভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা যায় বা সুরক্ষাগুলো মেনে নেওয়া যায়, যাতে অন্তত সংক্রমণ কমানো সম্ভব, সেদিকটা বোধহয় বেশি করে নজর রাখতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর চট্টোপাধ্যায়কে। ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন, ডক্টর কুণাল সরকার আমাদের সঙ্গে ছিলেন। লকডাউন 4 পার হয়ে লকডাউন 5 যা 1 জুন থেকে শুরু হচ্ছে, সেই লকডাউন 5, যে লকডাউন 5-এর আগে এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তা নিয়ে চলছিল আলোচনা। বিরতির পর আমরা এই আলোচনা চলবে এবং আলোচনার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো আরো অনেক খবর থাকবে একটা বিরতির পর। সঙ্গে থাকুন।